হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি এক্স-ম্যান ডার্ক ফিনিক্স নিয়ে। এই মুভিটি এই সিরিজ মানে এক্স-ম্যান সিরিজের 12 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এক্স-ম্যান সিরিজের প্রত্যেকটি পার্ট ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেইন করে দিয়েছি, আর সেগুলি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 5.7 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। এই মুভিটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত এক্স-ম্যান অ্যাপোক্যালিপসের একটি সিকুয়েল, আর এই মুভিটি টোটালি জিন রেকে বেস করেই তৈরি। মানে সমস্ত এক্স-ম্যান সদস্য এখানে থাকলেও বেসিক্যালি জিন রেকেই ফোকাস করা হয়েছে। যাই হোক, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 1975 সালের একটি ঘটনা। যখন জিন 8 বছর বয়সী তখন সে অসাবধানতাবশত প্রথমবারের মতো তার টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করায় একটি গাড়ি দুর্ঘটনা ঘটে, যে গাড়ির মধ্যে তার বাবা মা ও সে নিজে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলে তার বাবা মা সেখানেই মারা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিন হসপিটালে ভর্তি, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের পরেও সে পুরোপুরিভাবে অক্ষত, যেটা দেখে ডক্টররা রীতিমতো হতবাক হয়ে যায়, এটা ভেবে যে ওই গাড়ির মধ্যে এই বাচ্চাটি কি ছিল। যাই হোক, এখানেই আমরা দেখতে পাই প্রফেসর এক্স মানে চার্লস জেভিয়ার সেখানে উপস্থিত হয়ে জিনের সাথে কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে আসে জেভিয়ার স্কুলে, যেখানে প্রফেসর এক্স মানসিকভাবে ওই দুর্ঘটনাটিকে জিনের স্মৃতি থেকে অবরুদ্ধ করে। মানে সোজা ভাষায় বলতে গেলে প্রফেসর এক্স জিনের ব্রেন কন্ট্রোল করে ওই দুর্ঘটনার স্মৃতি আড়াল করে দেয়, যাতে জিন এই টাইমে ওই অ্যাক্সিডেন্টের কথা পুরোপুরি ভুলে যায়। এবং এরই সঙ্গে সেই জিনের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কিভাবে উন্নত করা যায় আর তাকে কন্ট্রোল করা যায় এর জন্য সাহায্য করতে শুরু করে। এখান থেকে সিন শিফট হয় 1992 সালে, যেখানে প্রথমেই আমরা নাসার একটি স্পেস মিশন দেখতে পাই। মানে কিছু মহাকাশচারীকে তারা একটি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠাচ্ছে কোনো এক গবেষণা করার জন্য। কিন্তু ওই রকেট লঞ্চ হওয়ার পরেই মাঝ আকাশে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে হেডকোয়ার্টার থেকে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যখন কোনো রকম ভাবেই তাদের সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে আমেরিকান প্রেসিডেন্ট চার্লস জেভিয়ারকে ফোন করে এই বিষয়ে সাহায্য করার জন্য অনুরোধ করে। আর প্রফেসর এক্স প্রেসিডেন্টের থেকে এই খবর পেয়েই এক্স-ম্যান টিমকে অর্ডার দেয় মহাকাশে গিয়ে সেখান থেকে ওই মহাকাশচারীদের উদ্ধার করে নিয়ে আসার জন্য। আসলে আমরা এর আগের প্রত্যেকটি মুভিতেই দেখেছি প্রফেসর এক্স সব সময় চায় সাধারণ মানুষদের সাহায্য করতে আর তাদের সাথে মিলেমিশে থাকতে, যাতে সাধারণ মানুষের চোখে মিউট্যান্টরা কোনোদিনই খারাপ না হয়। এই কারণেই সে প্রেসিডেন্টের কথায় এক্স-ম্যান টিমকে মহাকাশে পাঠায়। কিন্তু এই ব্যাপারটা রেভেন কিছুতেই ভালো চোখে দেখছে না, কারণ সে জানে মহাকাশে তারা যে কোনো বিপদের মধ্যে ফেঁসে যেতে পারে, কারণ মহাকাশ তাদের জানার একদমই বাইরে। কিন্তু প্রফেসর এক্স এর অর্ডার পাওয়ার পরেই হ্যাঙ্কের তৈরি ওই বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে এক্স-ম্যান টিম রওনা হয় মহাকাশে। কিন্তু মহাকাশে গিয়েই তারা লক্ষ্য করে নাসার ওই মহাকাশযানটি একটি সৌর শিখার মতো ওয়েবের দ্বারা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, যে কারণেই তারা পৃথিবী থেকে সকল সংযোগ হারিয়ে ফেলেছে। এমনকি এর কিছুক্ষণের মধ্যেই ওই মহাকাশযান পুরোপুরি ধ্বংস হয়ে সবাই সেখানেই মারা যেতে চলেছে, যেটা দেখেই রেভেন কার্ট ওয়াগনার ও পিটারকে জানায় ওই মহাকাশযানের ভিতরে গিয়ে সমস্ত মহাকাশচারীকে উদ্ধার করে তাদের এয়ারক্রাফটে নিয়ে আসার জন্য। আমরা তো জানি কার্ট তার ক্ষমতার সাহায্যে খুব সহজেই একটি জায়গা থেকে আরেকটি জায়গায় টেলিপোর্ট হতে পারে, কিন্তু এই টাইমে সে জানায় ওই মহাকাশযানটি এত স্পিডে পাক খেয়ে চলেছে যে তার মধ্যে প্রবেশ করা এখন অসম্ভব। ফলে স্পট তার লেজার বিমের সাহায্যে ওই মহাকাশযানে আঘাত করে তার স্পিড কিছুটা কমিয়ে দেয়। আর এরপরই দেখা যায় কার্ট পিটারকে সঙ্গে নিয়ে তার ক্ষমতার সাহায্যে পৌঁছে যায় ওই মহাকাশযানের ভিতর। তারপর পিটার তার সুপার ফাস্ট গতি ইউজ করে ওই মহাকাশযানের ভিতরে থাকা সমস্ত মহাকাশচারীকে এক জায়গায় করে কার্টের সাহায্য নিয়ে তাদের এয়ারক্রাফটে ফিরে আসে। এবার যখন তারা পৃথিবীতে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হবে, তখন ওই মহাকাশচারীর মধ্যে একজন জানায় তাদের কমান্ডার ওই মহাকাশযানের মধ্যেই রয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সেই এনার্জি ওয়েভ ওই মহাকাশযানের পুরোপুরি কাছাকাছি চলে আসার ফলে তাদের পক্ষে আর ওই মহাকাশযানে যাওয়া সম্ভব না। কিন্তু প্রফেসর এক্স স্কুলে বসেই মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো ব্যবহার করে তাদের সাথে যুক্ত হয়ে প্রত্যেকটি পদক্ষেপের উপর নজর রাখছিল। তাই এই ঘটনা জানতে পারার পরেই প্রফেসর এক্স জানায় আমরা কখনোই কাউকে মৃত্যুর মুখে ফেলে রেখে আসতে পারি না, ওই মহাকাশচারীকে যা হোক করেই হোক বাঁচাতে হবে। রেভেন এই কথা শুনেই জানায় এতে আমরা সকলেই বিপদে পড়তে পারি, কিন্তু প্রফেসর এক্স জানায় এই রকম পরিস্থিতি জিন খুব সহজেই কন্ট্রোল করতে পারে। ও যদি একবার ভেবে নেয় এটা করবে তাহলে এটা ওর কাছে কোনো ব্যাপারই না। আসলে প্রফেসর এক্স জানতো জিন একটি হাই ক্যাটাগরির মিউট্যান্ট, সে চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু এদিকে জিন তার ক্ষমতা সম্পর্কে সে নিজেই জানে না। যাই হোক, প্রফেসর এক্স এর কথায় জিনকে সঙ্গে নিয়ে কার্ট পুনরায় পৌঁছায় ওই মহাকাশযানে, যেখানে পৌঁছে জিন তার ক্ষমতার সাহায্যে ওই এনার্জি ওয়েভকে কিছুটা টাইমের জন্য আটকানোর চেষ্টা করে, যাতে সেই টাইমে কার্ট ওই মহাকাশচারীকে খুঁজে বের করতে পারে। কিন্তু একদম লাস্ট টাইমে যখন কার্ট ওই মহাকাশচারীকে খুঁজে পায়, তখন অলরেডি সেই ওয়েভ মহাকাশযানটিকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে।
যেটা দেখে কার্ট জিনকে ফেলে রেখে শুধুমাত্র ওই মহাকাশচারীকে নিয়েই তাদের এয়ারক্রাফটে ফিরে আসে। আর সঙ্গে সঙ্গেই ওই এনার্জি ওয়েভ পুরোপুরি ওই মহাকাশযানটিকে গ্রাস করে ফেলে। জিন তার পাওয়ারের সাহায্যে তখনও সেটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এরপরেই যখন ওই ওয়েভ তাদের এক্সম্যান এয়ারক্রাফটের দিকে এগোতে শুরু করে, তখনই জিন তার নিজের শরীরের মধ্যে ওই ওয়েভ পুরোপুরি শোষণ করে নেয়। ফলে সঙ্গে সঙ্গেই সেখানে একটি ব্লাস্ট হয়ে ওই মহাকাশযানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যেটা দেখে বাকি এক্সম্যানরা সকলেই মনে করে জিন হয়তো এখানেই মারা গেছে, কিন্তু পরক্ষণেই তারা লক্ষ্য করে জিনের দেহ মহাকাশে ভেসে আছে। যেটা দেখে কার্ট তাকে পুনরায় রকেটে ফিরিয়ে আনে আর দেখতে পায় জিন পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে। এমনকি ক্ষণিকের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে, মানে তাদের এই মিশন এখন পুরোপুরি সাকসেসফুল। এইবার পৃথিবীতে ফিরে আসার পর এত বড় একটি মিশন কমপ্লিট করার ফলে গভর্নমেন্ট তাদের অনেক প্রশংসা করে, এমনকি সাধারণ মানুষরা তাদেরকে হিরো হিসেবে দেখতে শুরু করে। আর এটাই প্রফেসর এক্স অল টাইম চেয়েছে। কিন্তু এই মিশনে রেভেন একদমই খুশি না, যে কারণে সে প্রফেসর এক্সের সাথে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কারণ রেভেন খুব ভালো রকমই বুঝতে পেরেছে তারা এই মিশনের সকলেই মারা যেতে পারত, এমনকি জিনকে তো তারা প্রায় হারিয়েই ফেলেছিল। কিন্তু প্রফেসর এক্স তার এই সব কথা শুনতে একদমই রাজি না। সে সবসময় চায় সাধারণ মানুষদের হেল্প করে মিউট্যান্টদের সম্মান বাড়াতে, কিন্তু রেভেন সম্মান বাড়ানোর জন্য সে তার নিজের জীবনকে বাজি রাখতে রাজি না। যাই হোক, এখানে তাদের ঝামেলা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই হ্যাঙ্ক জিনের হেলথ চেক আপ করে বুঝতে পারে ওই এনার্জি ওয়েভে ধাক্কা খাওয়ার ফলে জিনের শারীরিক ক্ষমতা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। কিন্তু জিন জানায় সে এখন পুরোপুরি সুস্থ, এমনকি আগের থেকে সে এখন অনেকটা বেটার ফিল করছে। যেটা শুনেই হ্যাঙ্ক তাকে কোনো রকম ট্রিটমেন্টের পরামর্শ না দিয়ে ছেড়ে দেয়। এরপর দেখা যায় তারা সকলে মিলে এক্স মেনশনের একটি পার্টিতে যোগ দেয়। আসলে এত বড় একটি মিশন ফুলফিল হওয়ার ফলে প্রফেসর এক্স ওই পার্টির আয়োজন করেছে, যেখানে বাকি সবার সাথে জিনও এনজয় করতে শুরু করে। এখানে স্কোয়াড জিনকে জানায় ওই ঘটনা ঘটার পর থেকেই স্কুলের বাকি স্টুডেন্টরা তাকে ফিনিক্স নামে ডাকতে শুরু করেছে। যেটা শোনার পরেই জিনের এই ব্যাপারটা খুবই ফানি মনে হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করি জিন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। মানে তার মহাকাশের ওই টাইমের কথা বারবার মাথায় আসছে, আর তার এই অসুস্থতার কারণেই নিজের অজান্তেই সেখানে উপস্থিত সকলকে আঘাত করে নিজেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এই টাইমে আকাশ থেকে কিছু উল্কাপিণ্ড পৃথিবীতে পতিত হয়। আসলে সেগুলি কোনো উল্কা ছিল না, এক প্রজাতির এলিয়েন ওই এনার্জি ওয়েভের পিছু নিয়ে পৃথিবীতে এসে পৌঁছায়। কারণ তারা জানতে পেরেছে বর্তমানে ওই এনার্জি ওয়েভ কোনো এক পৃথিবীবাসীর মধ্যেই রয়েছে, আর তারা যে কোনো উপায়ে সেটা হাসিল করতে চায়। এই এলিয়েন প্রজাতিকে এখানে ডিবারি নামে অভিহিত করা হয়েছে, যারা খুব সহজেই তাদের রূপ চেঞ্জ করতে পারে, আর তারা পৃথিবীতে এসেই মানব জাতির রূপ ধারণ করে। এদিকে জিন অসুস্থ হওয়ার পরেই প্রফেসর এক্স যখন তার টেলিপ্যাথিক্যাল ক্ষমতা ইউজ করে জিনের মস্তিষ্কে কি ঘটছে এটা জানার চেষ্টা করে, তখনই সে লক্ষ্য করে জিনের ক্ষমতা আগের থেকে এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন আর তার মস্তিষ্কে প্রবেশ করা যাচ্ছে না। এই কারণেই প্রফেসর এক্স সেরেব্রো ব্যবহার করে তার মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করে। আর এরপরেই সে বুঝতে পারে ছোটবেলাতেই জিনের মস্তিষ্কে যে সমস্ত স্মৃতি প্রফেসর এক্স লুকিয়ে রেখেছিল, মানে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটা এখন তার কাছে উন্মুক্ত হয়ে গেছে। আর জিন এটাও জানতে পেরেছে তার বাবা এখন জীবিত। ফলে প্রফেসর এক্স আবারও চেষ্টা করে ওই স্মৃতি লুকিয়ে ফেলার, কিন্তু জিন তার হুঁশ ফিরে পাওয়ার ফলে প্রফেসর এক্স কে আর কিছুতেই তার মস্তিষ্ক কন্ট্রোল করতে দেয় না। আর এরপরে সে তার বাবার সাথে দেখা করার জন্য এক্স মেনশন থেকে পালিয়ে তার শৈশবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, যেখানে সে তার বাবার সাথে দেখা করেই জানতে চায় কেন তিনি তাকে তার থেকে আলাদা করে দিয়েছেন, কেন ছোটবেলা থেকে তার খোঁজ একবারও তিনি নেননি। তখন তার বাবা তাকে বলে, তুমি তো সবার স্মৃতি দেখতে পাও, তাহলে আমার স্মৃতিতেই দেখো তুমি ছোটবেলাতে কি এমন করেছো যে কারণে আমি তোমাকে কাছে রাখিনি। এরপরে সে তার বাবার স্মৃতি দেখে পুরোপুরি বুঝে যায় যে তার কারণেই তার মা মারা গেছে। তাই তার বাবা বাধ্য হয়ে তাকে প্রফেসর এক্স এর হাতে তুলে দিয়েছে। এবার তার বাবার সাথে আরো কিছু কথাবার্তা বলার আগেই প্রফেসর এক্স তার এক্সম্যান টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর জিনকে বোঝাতে শুরু করে তাদের সাথে এক্স ম্যানশনে ফিরে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎই সেখানে দুটি পুলিশ গাড়ি এসে উপস্থিত হওয়ায় জিন পুনরায় তার হুঁশ খুইয়ে ওই পুলিশ ভ্যানগুলির উপর আক্রমণ করে বসে। ফলে এক্সম্যান টিম কোনো রকম ভাবে তাকে আটকানোর চেষ্টা করে, আর জিনকে আটকাতে গিয়েই পিটার গুরুতর ভাবে আহত হয়ে পড়ে। যেটা দেখে রেভেন তার একদম কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে তোমার পাওয়ার তোমার আয়ত্তের বাইরে চলে গেছে, এটাকে কন্ট্রোল করার জন্য তোমাকে আমাদের সাথে ফিরে যেতেই হবে। কিন্তু এইসব কথা জিনের মাথায় তখন কিছুই ঢুকছিল না, কারণ তার তখন ওই মহাকাশের কথা বারবার মনে পড়ছিল। ফলে অজান্তেই সে রেভেনের উপর আক্রমণ করায় রেভেন সেখানেই মারা যায়। এইবার এটা দেখেই জিন যখন বুঝতে পারে সে তার নিজের ক্ষমতায় নিয়ন্ত্রণ করতে পারছে না, যে কারণে সে তার কাছের মানুষদের উপরেই আক্রমণ করছে, তখনই সে সেখান থেকে পালিয়ে যায় যাতে সে পুনরায় আর কাউকে আঘাত না করে। এদিকে এক্সম্যান টিম রেভেনের শেষ ক্রিয়া সম্পন্ন করার পর হ্যাঙ্ক রেভেনের মৃত্যুর জন্য দায়ী করে প্রফেসর এক্স কে। এই কথা শুনে প্রফেসর এক্স কারণ জানতে চায়, তখন হ্যাঙ্ক জানায়
আপনি যদি আপনার ইগো দূরে সরিয়ে ওই কয়েকজনকে নিয়েই আমাদেরকে ফিরে আসতে দিতেন, তাহলে জিনের অবস্থা কোনোদিনই এইরকম হতো না, আর রেভেনকেও আমরা হারাতাম না। এই কথা বলেই হ্যাংক জানায় আসলে তারও একটা ভুল আছে। রেভেন অনেকদিন আগেই এক্সম্যান ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল, কিন্তু হ্যাংকই তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেয়। ফলস্বরূপ আজ তার জীবনটাই চলে গেল। রেভেন ঠিক ছিল, আমিই ভুল ছিলাম। এই কথা শুনে প্রফেসর এক্স জানতে চায় কি ভুল। তখনই হ্যাংক জানায় আসলে এই স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকে তুমি ভুল শিক্ষা দিয়ে চলেছো তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আসলে তুমি চাও গভর্নমেন্টের থেকে তুমি অনেক সম্মান পাও, কিন্তু তার বদলে কে বাঁচলো কে মারা গেল এতে তোমার কোনো কিছুই যায় আসে না। যাই হোক, অন্যদিকে দেখা যায় জিন তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে জেনোসা নামক একটি দ্বীপে গিয়ে উপস্থিত হয়, যেখানে এরিক লেহেন্সার মানে ম্যাগনেটো কিছু মিউটেন্টদের নিয়ে একটি বসতি স্থাপন করেছে। আর জিন তার সাথে দেখা করে, কারণ ম্যাগনেটো তার প্রথম লাইফে যার তার উপর আক্রমণ করত, কিন্তু এখন সে পুরোপুরি পাল্টে গেছে। আর ওই মনোভাব সে কিভাবে পাল্টেছে সেটা জানার জন্যই জিন এখানে এসেছে, কারণ বর্তমানে সেও যার তার উপর আক্রমণ করছে। তাই সে যাতে আর কারোর উপর আক্রমণ না করে এই কারণে সে ম্যাগনেটোর থেকে হেল্প চায়। কিন্তু তাদের দুজনের মধ্যে কথাবার্তার মাঝেই সেখানে ইউএস গভর্নমেন্টের দুটি হেলিকপ্টার এসে জিনের খোঁজ করতে শুরু করে। আসলে জিন যে ওই দুটি পুলিশ ভ্যানের উপর আক্রমণ করেছিল তার ফলেই গভর্নমেন্টের কাছে সে একজন দোষী। এবার ম্যাগনেটো যখন ওই অফিসারগুলিকে জানায় আপনারা এখান থেকে ফিরে যান, এখানে জিন নামে কেউ নেই, তখন তারা ম্যাগনেটোকে জানায় আমরা আপনাদের সাথে লড়াই করতে চাই না, কিন্তু আমাদেরকে সার্চ করতে দিন এখানে জিন আছে কিনা। এরই মাঝে জিন তাদের সামনে উপস্থিত হয়ে ওই হেলিকপ্টারগুলির উপর আক্রমণ করতে শুরু করে, যেটা থেকে ম্যাগনেটো অনেক কষ্টে জিনের বিপরীতে গিয়ে একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই সামরিক বাহিনীকে ফেরত পাঠায়। আর তারপর জিনকে জানায় আমি তোমাকে কোনো সাহায্য করব না, তুমি এখান থেকে এখনই চলে যাও। ফলে জিন পুনরায় নিউ ইয়র্কে ফিরে আসে, যেখানে তার সাথে দেখা করে ওই ডিবারি নামক এলিয়েনগুলির লিডার ভুক, যে বর্তমানে একটি মহিলার রূপ ধারণ করে আছে। সে জিনের সাথে দেখা করেই তাকে নানান রকম কথা বলে কনভিন্স করার চেষ্টা করে। আসলে এই এলিয়েনগুলির কি উদ্দেশ্য সেটা আমি আগেই বলেছি, তারা জিনের মধ্যে থাকা ওই এনার্জিটি হাসিল করতে চায়। তাই ভুক অনেক বুঝিয়ে সুঝিয়ে জিনকে সঙ্গে নিয়ে একটি বিশেষ স্থানে হাজির হয়, যেখানে সে জিনকে দেখায় অ্যাকচুয়ালি তার সাথে মহাকাশে কি ঘটেছে। আসলে ওই এনার্জির এতটাই ক্ষমতা, এর আগে তার সান্নিধ্যে যা যা এসেছে সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এমনকি ডিবারি নামক ওই এলিয়েনদের গ্রহ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওই এনার্জির সংস্পর্শে এসে। তারপর থেকেই তারা অনেক চেষ্টা করছে ওই এনার্জিটিকে কাবু করার, কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে, যেটা জিন খুব সহজেই কাবু করতে পেরেছে। তাই ভুক তাকে জানায় ওই এনার্জির সাহায্যে তুমি অনেক নির্জীব গ্রহকে সজীব করতে পারবে, যে কাজে আমি তোমাকে হেল্প করব, কারণ ওই এনার্জি ব্যবহার করা অত সোজা না। আমি তোমাকে শেখাবো কিভাবে ওই এনার্জি সঠিকভাবে ব্যবহার করতে হয়। এদিকে হ্যাংক প্রফেসর এক্স এর সাথে ঝামেলা করেই সোজা গিয়ে উপস্থিত হয় ম্যাগনেটোর কাছে, আর তাকে জানায় জিনকে খুঁজতে সে যেন তাকে হেল্প করে। প্রথমে ম্যাগনেটো এই প্রস্তাবে রাজি না হলেও যখন জানতে পারে জিনের হাতে রেভেন মারা গেছে, তখনই সে হ্যাংকে জানায় আমি তাকে অবশ্যই খুঁজবো, কিন্তু খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাকে হত্যা করব। এর কারণ তো আমরা জানি, ম্যাগনেটো রেভেনকে ভালোবাসতে শুরু করেছিল, আর বর্তমান টাইমে হ্যাংকও তাকে ভালোবাসতো। তাই দুজন মিলে চেষ্টা করতে শুরু করে জিনকে খুঁজে বের করার। যাই হোক, এরপরেই তারা দুজনে যখন জানতে পারে জিনের রিসেন্ট লোকেশন, তখনই তারা রওনা হয় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু এই খবর প্রফেসর এক্স জানতে পেরে সেও তার টিম নিয়ে হাজির হয় ওই লোকেশনে। প্রথমেই প্রফেসর এক্স ম্যাগনেটোকে বুঝিয়ে সুঝিয়ে এই ডিসিশন চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু তাদের মতামতের অমিলের ফলেই সেখানে শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে ফাইট, মানে যেটা আমরা সেই আদিকাল থেকেই দেখে আসছি, ম্যাগনেটো টিম ও এক্সম্যান টিমের মধ্যে লড়াই। এই লড়াইয়ের মাঝেই ম্যাগনেটো সকলকে ফাঁকি দিয়ে সেই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে, যার মধ্যে রয়েছে জিন। কিন্তু জিনের সামনাসামনি হয়েই সে যখন তাকে হত্যা করতে চায়, দেখতে পায় তার ক্ষমতা জিনের ক্ষমতার সামনে কিছুই না। তাই জিন খুব সহজেই তাকে আঘাত করে ছিটকে ওই বিল্ডিং থেকে বাইরে বের করে দেয়। এরপর প্রফেসর এক্স কার্টের সাহায্য নিয়ে যা হোক করে ওই বিল্ডিং এর ভিতর প্রবেশ করে, কিন্তু জিন তাদের উপরেও আক্রমণ করে। এখানে মনে হতেই পারে প্রফেসর এক্স এর উপর আক্রমণ করার কারণ কি, সে তো তাকে ছোটবেলা থেকে আশ্রয় দিয়েছিল। এর একটাই কারণ, প্রফেসর এক্স এতদিন তার থেকে লুকিয়ে রেখেছিল যে তার বাবা এখনো জীবিত। কিন্তু এই টাইমে প্রফেসর এক্স তাকে বোঝাতে শুরু করে যে ওটা সে তার ভালোর জন্যই করেছিল। যদি এই কথা তার বিশ্বাস না হয়, তাহলে সে তার স্মৃতি চেক করে দেখতে পারে যে তার সাথে সে ভুল করেছিল না ঠিক করেছিল। এর আগে থেকেই আমরা জানি প্রফেসর এক্স এর মতো ব্রেন রিড করার ক্ষমতা জিনের মধ্যেও রয়েছে। তাই এই টাইমে সে যখন প্রফেসর এক্স এর স্মৃতি চেক করে বুঝতে পারে প্রফেসর তার ভালোর জন্যই তার স্মৃতি তার থেকে আড়াল করে রেখেছিল, তখনই সে প্রফেসর এক্স কে ছেড়ে দেয়। আর তার সামনে দাঁড়িয়ে থাকা ওই এলিয়েনদের লিডার ভুককে জানায় তার কাছে থাকা ওই এনার্জি সে যেন নিয়ে নেয়, তার এই এনার্জির কোনো দরকার নেই। ফলে ভুক সঙ্গে সঙ্গে জিনকে টাচ করে ওই এনার্জি নিজের মধ্যে শোষণ করে নিতে শুরু করে। এই টাইমে প্রফেসর এক্স যখন বুঝতে পারে জিনের থেকে ওই শক্তি শোষণ করে নিলেই সে মারা যাবে, তখনই সে স্কটকে অর্ডার দেয় ভুকের উপর হামলা করার। ফলে স্কট সঙ্গে সঙ্গেই তার লেজার বিম ইউজ করে ভুককে জিনের কাছ থেকে ছিটকে দূরে সরিয়ে দেয়।
এরপর দেখা যায় ওই স্থানে সেনাবাহিনী উপস্থিত হয়ে জিন সহ সেখানে উপস্থিত সকল মিউট্যান্টকে বন্দি বানায়। তারপর তাদের সকলকে একটি নির্দিষ্ট ট্রেনের মাধ্যমে মিউট্যান্টদের জন্য তৈরি একটি নির্দিষ্ট জেলে নিয়ে যাওয়ার টাইমে তাদের উপরে হামলা করে ওই এলিয়েন বাহিনী। যেটা জানতে পেরেই প্রফেসর এক্স সেখানে উপস্থিত সকল সেনাবাহিনীকে জানায়, আমাদের সকলকে মুক্ত করে দাও, কারণ তোমরা ওদের সাথে কিছুতেই লড়াই করে পেরে উঠবে না। প্রথমে সেনাবাহিনী তাদের কথা না শুনলেও যখন তারা দেখতে পায় তাদের গুলি ওই এলিয়েনদের উপর কোনো প্রভাবই ফেলছে না, তখনই তারা এক্সম্যান টিম ও ম্যাগনেটো টিমকে পুরোপুরি মুক্ত করে দেয়। ফলে এখানেই শুরু হয় মিউট্যান্ট ও এলিয়েনদের মধ্যে লড়াই। এই লড়াইয়ে মিউট্যান্টরা বেশিরভাগ এলিয়েনকে হারিয়ে দিলেও শেষমেশ এলিয়েনদের লিডার ভুক সেখানে হাজির হয়ে প্রত্যেকটি মিউট্যান্টকে পরাজিত করে, আর তারপর রওনা হতে শুরু করে জিনের উদ্দেশ্যে, তার থেকে ওই শক্তি পুরোপুরি ভাবে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু এদিকে প্রফেসর এক্স অনেক আগে থেকেই জিনের কাছে হাজির হয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অ্যাট লাস্ট আমরা দেখতে পাই জিন প্রফেসর এক্স এর আহ্বানে সাড়া দিয়ে তার সমস্ত শক্তির নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পায়, আর তারপরেই ওই পুরো ট্রেনটিকে ধ্বংস করে দেয়। কিন্তু ট্রেনের মধ্যে থাকা প্রত্যেকটি মিউট্যান্টকে সে তার ক্ষমতার সাহায্যে রক্ষা করে। এরপরেও বেঁচে থাকা এলিয়েনরা যখন জিনকে আক্রমণ করতে আসে তখনই আমরা দেখতে পাই জিনের অরিজিনাল পাওয়ার। সে তার ক্ষমতার সাহায্যে প্রত্যেকটি এলিয়েনকে পুরোপুরি ভাবে ধূলিসাৎ করে দেয়। শেষমেশ ভুক যখন পুনরায় তার সামনে এসে হাজির হয় তার থেকে ওই পাওয়ার কেড়ে নেওয়ার জন্য, তখনই জিন তাকে নিয়ে সোজা উপরে উঠে যায় এবং যতটা ক্ষমতা ভুক কেড়ে নিয়েছিল সেটাও জিন তার থেকে পুনরুদ্ধার করে। আর অবশেষে একটি ব্লাস্টের মাধ্যমে জিন অদৃশ্য হয়ে ফিনিক্স রূপে আত্মপ্রকাশ করে। পরবর্তী সিনে দেখা যায় এই ঘটনার পর জেভিয়ার স্কুলের নাম পরিবর্তন করে জিন রে স্কুল রাখা হয়, যেখানে প্রফেসর এক্স এর জায়গা নেয় হ্যাংক ম্যাকয়। আর প্রফেসর এক্স কয়েক দশক ধরে মিউট্যান্ট অধিকারের জন্য লড়াই করার পর বর্তমান টাইমে অবসর নিয়েছে। একদম লাস্ট টাইমে আমরা দেখতে পাই পুরনো দুই বন্ধু মানে প্রফেসর এক্স ও ম্যাগনেটো পুনরায় মিলিত হয় এবং অনিচ্ছা সত্ত্বেও প্রফেসর এক্স তার সাথে দাবা খেলার জন্য রাজি হয়। ঠিক সেই টাইমেই আকাশে একটি জ্বলন্ত ফিনিক্স উপস্থিত হয়, আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত হয়।